ডিজাইন ক্রেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি এম জাহিদুর রহমান। আজকেই আপনাদের সাথে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ সম্পর্কে জেনেছি এবং অনেক কিছু সম্পর্কে জেনেছি। বেসিক HTML CSS এর ধারণা পেয়েছি, এছাড়া ওয়েব ডিজাইনের ধারণা পেয়েছি। আমরা আজকে আমাদের ক্লাসটাকে আরেকটু বর্ধিত করব। তো প্রথমেই দেখে নিই আমাদের ক্লাসে আজকে কি কি রয়েছে। যেমন আমাদের ক্লাস 2তে কিছু ট্যাগ রয়েছে, দেখুন মার্কিউ, UL OL LI DL DT DD, এ ট্যাগ, IMG ট্যাগ এবং স্প্যান ট্যাগ, এবং এর সাথে আমরা আর কিছু CSSও শিখবো আজকে। সো প্রথমে আমরা শুরু করব আজকে মার্কিউ টুল দিয়ে। তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের এডিটর ওপেন করতে হবে। আজকে আমি আপনাদের সামনে যে এডিটরটা দেখাবো সেই এডিটরটার নাম ব্র্যাকেটস। আপনারা এর আগেই এই এডিটরের ইনস্টলেশন প্রসেসটা দেখেছেন। সো আমরা প্রথমে ফাইলে যাব। ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে গিয়ে আমাদের ফোল্ডারটা সিলেক্ট করে নেব। আমাদের আজকের ফোল্ডারটা হলো প্রজেক্ট 02। আমরা ফোল্ডারটা সিলেক্ট করলাম। এরপরে এখানে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব এবং এটা সেভ করে নেব। আমরা আমাদের ফাইলের নাম দেব index.html। index.html দেওয়ার পরে আমরা আমাদের মিনিমাম HTML কোডটা এখানে লিখব। আমি শর্টকাটে কোডটা লিখলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে HTML এর মিনিমাম কোড। সো আমাদের আজকে যেটা শেখার সেটা হচ্ছে মার্কিউ টুল, অর্থাৎ মার্কিউ ট্যাগ। আমরা মার্কিউ ট্যাগটা লিখলাম। দেখুন আমাদের মার্কিউ ট্যাগটা লেখার পরে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দিলাম। মার্কিউ স্টার্টিং ট্যাগ এবং মার্কিউ এন্ডিং ট্যাগ। মার্কিউ ট্যাগটা কি করে? মার্কিউ ট্যাগটা যে কোনো ধরনের টেক্সট অথবা ছবি অথবা অর্থাৎ এর ভিতরে যে কন্টেন্টই থাকুক না কেন সেই কন্টেন্টকে অ্যানিমেট করবে, হয় ডান থেকে বামে অথবা উপর থেকে নিচে, তো অথবা নিচ থেকে উপরে অথবা ডান থেকে বামে, এরকম করে। তো আমরা প্রথমে কিছু একটা লিখি, দিস ইজ আওয়ার সেকেন্ড ক্লাস অ্যান্ড দিস ইজ আ মার্কিউ ট্যাগ, অর্থাৎ এটা আমাদের দ্বিতীয় ক্লাস এবং এটা একটা মার্কিউ ট্যাগ। তো আমরা মার্কিউ ট্যাগটা লিখলাম। এবার দেখি এটা কি করে আমাদের এই টেক্সটটাকে, এই কন্টেন্টটাকে অ্যানিমেট করে। আমরা index.htmlটা যদি আমরা ব্রাউজারে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো ডান পাশ থেকে, দেখুন একটু খেয়াল করে, ডান পাশ থেকে বাম দিকে লেখাটা যাচ্ছে, অর্থাৎ অ্যানিমেট হচ্ছে। এটাই হচ্ছে মার্কিউ টুলের কাজ। এবারে দেখুন ডান থেকে বামে লেখাটা যাচ্ছে। সো আমাদের মার্কিউ টুলের সাধারণ ব্যাপারটা আমরা বুঝলাম যে কোনো কন্টেন্টকে সে মুভ করায়, হয় ডান থেকে বামে অথবা উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে অথবা বাম থেকে ডানে, এরকম। এখন আমরা যেটা জানবো, আমরা সবার আগে আমাদের অ্যাট্রিবিউট এবং ভ্যালু, এই দুটো জিনিস কি এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। অ্যাট্রিবিউট অ্যান্ড ভ্যালু। অ্যাট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ আপনার কি বৈশিষ্ট্য আছে। এখানে এই মার্কিউ, এখানে ট্যাগের অ্যাট্রিবিউট বলতে বোঝায় ট্যাগের কি বৈশিষ্ট্য আছে। যদি আমি একটা মানুষের কথা বলি, তো একটা মানুষের কি কি বৈশিষ্ট্য আছে, যেমন একটা মানুষ লম্বা, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। এবং এই ভ্যালুটা কি হবে এই অ্যাট্রিবিউটের, অর্থাৎ সে কতটুকু লম্বা, এটাই হচ্ছে ভ্যালু। তো লম্বা এটা যদি অ্যাট্রিবিউট হয়, তার ভ্যালু হতে পারে সে 6 ফিট অথবা 5.5 ফিট, এরকম। সো এখানেও আমাদের কিছু অ্যাট্রিবিউট আমরা লিখব এবং সেই অ্যাট্রিবিউটটা লেখার নিয়ম কি, আমরা আমাদের স্টার্টিং ট্যাগের ভিতরে যে ট্যাগ নেমটা আছে, লেস দেন অথবা গ্রেটার দেন না, যে ট্যাগ নেমটা আছে দেখুন মার্কিউ, ঠিক এরপরে একটা স্পেস দেব এবং স্পেস দিয়ে আমাদের অ্যাট্রিবিউটগুলো লিখব। অ্যাট্রিবিউট লিখতে হয় ঠিক এভাবে, অ্যাট্রিবিউট নেমটা লিখে ইকুয়াল সাইন দিয়ে ডবল ইনভার্টেড কমা। এখন অ্যাট্রিবিউট নেমটা যে কোনো কিছু হতে পারে, যেমন মার্কিউ টুলের একটা অ্যাট্রিবিউট আছে ডিরেকশন। ডিরেকশন লিখে ইকুয়াল সাইন দিয়ে যে ডবল ইনভার্টেড কমা এর ভেতরে আমরা ভ্যালুটা লিখব। যেমন ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা আমরা লিখব। যেমন যদি আমি লিখি আপ, অর্থাৎ দেখুন আমরা একটু রিফ্রেশ করলে দেখতে পাই, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ নিচ থেকে উপরে। আমরা যদি এটা আপ না দিয়ে
এখানে আমরা ডাউন লিখতাম তাহলে উপর থেকে নিচে নামতো, যদি রাইট লিখতাম তো বাম থেকে ডানে যেত। এটাকে বলা হয় অ্যাট্রিবিউট এবং ভ্যালু। এখানে ডিরেকশনটা অ্যাট্রিবিউট এবং রাইট ভ্যালু। যদি আমরা দ্বিতীয় একটা অ্যাট্রিবিউট লিখতে চাই, অর্থাৎ এই ট্যাগের আমরা একটা অ্যাট্রিবিউট লিখলাম, এভাবে কয়টা অ্যাট্রিবিউট লেখা যাবে? অসংখ্য। কি করে লিখবো? প্রথম অ্যাট্রিবিউটটা ঠিক যেখানে শেষ হলো তারপরে স্পেস দিয়ে সেকেন্ড অ্যাট্রিবিউট, যেমন বিজি কালার। বিজি কালার অর্থ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, ইকুয়াল দিলাম, ডবল ইনভার্টেড কমা দিলাম। এই বিজি কালারের ভেতরে আমরা কালার দেব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এই মার্কিউ টুলের ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে। আমরা যদি গ্রিন দিই, দেখুন কি হয়, আমাদের ব্যাকগ্রাউন্ডে মার্কিউ টুলের ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার এসেছে। এটা যদি আমরা রেড করি তো ব্যাকগ্রাউন্ডে রেড কালার চলে এসেছে। সো এভাবে আমরা অনেক 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 মানে অসংখ্য পরিমাণ অ্যাট্রিবিউট লিখতে পারি। এরপরে আমরা একটু দেখি, আমাদের নেক্সট ট্যাগ হলো ইউএল এবং ওএল এলআই। ইউএল অর্থ হচ্ছে আনটাইটেলড লিস্ট এবং ওএল শব্দের অর্থ হচ্ছে অর্ডার্ড লিস্ট। ইউএল হলো আনটাইটেল অথবা আনঅর্ডার্ড লিস্ট, ওএল অর্থ অর্ডার্ড লিস্ট, এবং এলআই অর্থ হচ্ছে লিস্ট আইটেম। অর্থাৎ ধরুন আপনার একটা আপনি বাজার করতে যাবেন আজকে, তো আপনার হাতে স্বাভাবিকভাবেই একটা লিস্ট ধরিয়ে দেওয়া হবে। এই লিস্টটাকে বলা হয় ইউএল, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট, অথবা ওএল অর্ডার্ড লিস্ট। এবারে সেই লিস্টের ভিতরে অনেক কিছু থাকতে পারে, যেমন মনে করুন যদি কাঁচা বাজার হয় তো চাল, ডাল, রসুন, সবজি, মাছ, মাংস, এরকম অনেক কিছু হতে পারে। তো এই যে প্রত্যেকটা আইটেম, এটাকে বলা হয় এই লিস্টের এক একটা আইটেম, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের লিস্ট আইটেম। এখন দেখুন, আপনি যদি অনেক সময় দেখা যায় যে আমরা 1 2 3 4 5 6 দিয়ে এই লিস্ট আইটেমগুলো লিখি। যখন আমরা 1 2 3 4 5 6 দিয়ে লিখবো তখন সেটা হবে অর্ডার্ড লিস্ট, অর্থাৎ অর্ডার অনুসারে লিস্ট। এবং ইউএল কখন হবে? যখন আপনি 1 2 3 4 5 6 না লিখে অথবা এবিসিডি ইএফজি এভাবে না লিখে ডট ডট অথবা কোনো সিম্বল দিয়ে, একটা সিম্বল দিয়ে তার পাশে লিস্ট আইটেমটা লিখলেন, সেটা হচ্ছে কোনো অর্ডার ছাড়া, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট। সো আমরা কি করে এটা আমাদের HTML এ লিখবো সেটা দেখি। সো আমরা প্রথমেই আমাদের আনঅর্ডার্ড লিস্টটা লিখলাম, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট। আমাদের লিস্টটা তৈরি হয়ে গেল, ঠিক সে বাজারের লিস্টের মতো লিস্টটা তৈরি হয়ে গেল। এখন এর ভিতরে আমাদের লিস্ট আইটেমগুলো দিতে হবে। সো লিস্ট আইটেম বলতে এলআই। এলআই এর ভিতরে আমরা যেহেতু কম্পিউটার শিখছি, আমরা আমাদের কম্পিউটার কোর্স সম্পর্কে লিখতে পারি, যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এরপরে আমরা লিখতে পারি SEO ইত্যাদি। এবারে আমরা দেখি এটা কেমন হলো। আমরা একটু যদি পেজটা রিফ্রেশ করি, দেখুন আনঅর্ডার্ড লিস্ট কি করে বুঝবো? দেখুন ডট চিহ্ন এসেছে প্রত্যেকটা লিস্ট আইটেমের পাশে। আমাদের ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো প্রত্যেকটা হলো আনঅর্ডার্ড লিস্ট আইটেম। কেন? কারণ পাশে ডট দেয়া আছে। এই যে লিস্ট আইটেম, এগুলো হচ্ছে ইউএল এর ভিতরে থাকার কারণে এই ডট এসেছে। তো ইউএলটা তো আমরা শিখে ফেললাম। এবার যদি আমরা ওএল শিখতে চাই, অর্থাৎ অর্ডার্ড লিস্ট, সেটা কিভাবে করব? কিছুই না, আমরা এই একই জিনিস কপি করে পেস্ট করলাম, শুধুমাত্র ইউএল এর পরিবর্তে আমরা যেটা লিখব সেটা হচ্ছে ওএল। আমরা ওএল লিখে ফেললাম। দেখুন একই জিনিস, কিন্তু নিচেরটা 1 2 3 4 এভাবে করে এসছে, ওয়েব উপরেরটা ডট ডট আকারে এসছে, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট, এবং নিচেরটা 1 2 3 4 আকারে এসছে, এটা অর্ডার্ড লিস্ট। এরপরে আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্টের পরে আমাদের আরেকটা লিস্ট আছে, সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট অর্থাৎ যেখানে সবকিছু ডিফাইন করা থাকে, অর্থাৎ সবকিছু ডিটেলসে লেখা থাকে এবং টাইটেল দিয়ে লেখা থাকে, সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। এখানে 3টা জিনিস আছে, দেখুন ডেফিনেশন লিস্ট, ডেফিনেশন টাইটেল, ডিটি অর্থ ডেফিনেশন টাইটেল এবং ডিডি অর্থ ডেফিনেশন ডিটেলস। আমরা যেমন ইউএল এবং ওএল এর ভিতরে কি করি, জাস্ট লিস্ট আইটেম বসাই, আমাদের ডেফিনেশন লিস্টের ভিতরে আমরা ঠিক সেভাবে বসাবো না। আমরা এখানে কি করে বসাবো,
এখানে একটা এলআই শুধু একটা লাইনেই হয়, কিন্তু আমরা যেটা করব আমাদের ডেফিনেশন লিস্টে দুটো জিনিস থাকে, একটা টাইটেল এবং একটা ডিটেলস। প্রথমে টাইটেল থাকে, টাইটেল যেমন ওয়েব ডিজাইন, এবং এই এই যে আমরা ডেফিনেশন, সরি ডিএল লিখে ফেলেছি, এটা ডিটি অর্থাৎ ডেফিনেশন টাইটেল। ডেফিনেশন টাইটেলের পরে আমরা ঠিক এই টাইটেলটা ডিটেলস লিখবো, সো ডিডি অর্থাৎ ডেফিনেশন ডিটেলস। দিস ইজ আ ওয়েব ডিজাইন কোর্স, ইউ ক্যান বি এ মাস্টার ইন ইট। অর্থাৎ আমরা এই ওয়েব ডিজাইনের ডিটেলসটা লিখলাম ডিডিতে, এই দুটো পার্ট মিলে একটা লিস্ট আইটেম হলো ডিএল এর। অর্থাৎ আমাদের ডিএল এর ভিতরে অর্থাৎ ডেফিনেশন লিস্টের ভিতরে প্রথমে ডিটি এবং তারপরে ডিডি দিতে হবে। যদি আমরা আরেকটা যোগ করতে চাই, এই দুটো মিলে একটা, সো আরেকটা যোগ করতে গেলে আবার এরকম দুটো দিতে হবে। সো আমরা দুটো দিলাম, যদি আরেকটা অ্যাড করতে চাই আমাদের আবার দিতে হবে। আমরা গ্রাফিক ডিজাইনটা দিলাম। সো এবারে আমরা দেখি এটা কিরকম এসেছে। দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা এই ওয়েব ডিজাইন, এটা হচ্ছে ডেফিনেশন টাইটেল এবং এটা হচ্ছে ডেফিনেশন ডিটেলস। ঠিক পরেরটায় টাইটেল এবং পরের অংশটুকু ডিটেলস, টাইটেল এবং ডিটেলস। সো এইভাবেই আমরা আমাদের লিস্ট আইটেমগুলো তৈরি করতে পারি। খুবই সহজ একটা প্রসেস, এটা নিয়ে এত ঘাবড়াবার কিছুই নেই, খুব সহজ। আপনার 2-4 বার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। এরপরে আমরা আসুন যেটা দেখব সেটা হচ্ছে এ ট্যাগ, এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আমরা এখন শিখব। তো অ্যাঙ্কর ট্যাগটা কি কাজ করে? অ্যাঙ্কর ট্যাগ আমরা একটু যদি যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করি, আমাদের যে কোনো ওয়েবসাইটে যদি আমরা দেখি যে একটা লিঙ্ক থাকে, যেমন গো টু দিস পেজ, যখন এরকম একটা লিঙ্ক থাকে, অথবা আমরা দেখি যে ফেসবুকে লগ ইন বাটন আছে, ক্লিক করলে লগ ইন হয়ে যায়, অথবা এ ধরনের অনেক কিছু আছে যে একটা লিঙ্কে ক্লিক করলে গুগলে চলে গেল। এই যে লিঙ্কটা ক্রিয়েট করা, অর্থাৎ অন্য কোনো ওয়েবসাইটে অথবা যে কোনো জায়গায় এই যে লিঙ্ক ক্রিয়েট করি, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। তো আমরা অ্যাঙ্কর ট্যাগটা কিভাবে লিখবো সেটা একটু দেখি। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এ, অর্থাৎ এ লিখলে, এই ট্যাগটা আমরা লিখলাম, এই ট্যাগের মাধ্যমে অ্যাঙ্কর ট্যাগ বোঝানো হয়। এবার অ্যাঙ্কর ট্যাগে আমরা কি করব, এখানে লিখলাম ফেসবুক, অর্থাৎ আমাদের এই ট্যাগে ক্লিক করলে, এই যে ফেসবুক লিখলাম, এখানে ক্লিক করলে, এই লেখাটার উপর ক্লিক করলে এটা আমাদের ফেসবুকে নিয়ে যাবে, অথবা যে কোনো জায়গায় নিতে পারে। আমাদের ফেসবুক লেখাটা জাস্ট কন্টেন্ট হিসেবে আমরা ইউজ করেছি। সো আমরা যদি একটু এখানে দেখি, দেখুন ফেসবুকটা দেখা যাচ্ছে। এবারে আমাদের যেটা করতে হবে, এটা তো আমাদের লেখা, যেটা আমাদের কন্টেন্ট হিসেবে দেখাবে, অর্থাৎ ব্রাউজারে দেখাবে, কিন্তু আসলে কোথায় যাবে এটা ঠিক করা হয় অ্যাট্রিবিউটের মাধ্যমে। এবং এই এ ট্যাগের এই অ্যাট্রিবিউটটার নাম href, অর্থাৎ হাইপার রেফারেন্স। সো এই যে href লিখলাম, এর ভিতরে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেব, www.facebook.com। এখন দেখুন, আমরা নর্মালি ওয়েবসাইট অ্যাড্রেস এরকম জানি, কিন্তু অ্যাকচুয়াল ওয়েবসাইট অ্যাড্রেস www দিয়ে শুরু হয় না, এর আগে অবশ্যই http অথবা http:// এরকম হয়, অথবা https://www.facebook.com এরকম হয়। কিছু ওয়েবসাইটে শুধু http থাকে, কিছু ওয়েবসাইটে https থাকে। https অর্থাৎ সিকিউরড ওয়েবসাইটগুলোর সাথে এস থাকে। আপনি ফেসবুক, গুগল এদের সবার ক্ষেত্রে দেখবেন যে এদের ওয়েবসাইটের আগে https আছে। নর্মাল ওয়েবসাইটগুলোতে সাধারণত http থাকে। তো ফেসবুকের ক্ষেত্রে আপনি http দিয়েও ঢুকতে পারেন, অথবা https দিয়েও ঢুকতে পারেন। কিন্তু মনে রাখবেন, যখন আমরা এরকম href অর্থাৎ হাইপার রেফারেন্স লিখব, তখন অবশ্যই http অথবা https থাকতে হবে, এবং আপনার জানতে হবে যে এটা http হবে নাকি https হবে। সো এই অ্যাড্রেসটা আপনার জানতে হবে। সো আমরা যদি একটু ব্রাউজারে গিয়ে দেখি,
দেখুন আমাদের এই যে ফেসবুক লেখাটা এসেছে, এর নিচে ঠিক একটা আন্ডারলাইন এসেছে, তাই না? অর্থাৎ এটা অলরেডি লিংক হয়ে গিয়েছে ফেসবুকের সাথে। দেখুন আমি যখন মাউসটা নিচ্ছি ফেসবুকের উপরে, ঠিক একটু নিচেই দেখুন আমার মাউসের কার্সার সোজা একেবারে নিচে দেখুন www.facebook.com লেখা দেখাচ্ছে, অর্থাৎ ওইটা হচ্ছে আমাদের লিংক। আমরা যদি ক্লিক করি দেখুন আমাদেরকে সরাসরি ফেসবুকে নিয়ে যাবে। আমরা ফেসবুকে চলে এসেছি। সো আমরা আবার একবার ব্যাকে যাই, অর্থাৎ এখান থেকে আমরা ফেসবুকে গেলাম। এখন একটা ব্যাপার আপনাদের মনে হতে পারে যে আমরা ফেসবুক লিখলেই কি ফেসবুকে যাবে? না, অবশ্যই না। এই যে ফেসবুক লেখাটা, এটা হচ্ছে এই লেখাটার কারণে আমরা ওখানে ফেসবুক দেখতে পাচ্ছি। এটা যদি গুগলও লেখা থাকতো, এবং মেইন ব্যাপার হচ্ছে এই লিঙ্কটা, এখানে আপনি যা লিখবেন সেটা শো করবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে লিঙ্কে যাবে সেটা হচ্ছে এখানে আপনি যেটা দেবেন। দেখুন এখন আমার গুগল লেখা আছে, কিন্তু আসলে আমাদের লিঙ্কটা করা কোথায়? ফেসবুকে। সো আমি গুগল লিখি আর যাই লিখি, আমার লিঙ্কটা যেখানে দেব আমি ক্লিক করলে আমার ওয়েবসাইটে ঠিক সেখানেই চলে যাবে। সো আমরা আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করা দেখি। আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম href, অর্থাৎ হাইপার রেফারেন্স। এরপরে দেখি টার্গেট। টার্গেট লিখলাম, টার্গেট লিখে আমরা ব্ল্যাঙ্ক দিলাম, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। অর্থাৎ আমরা যদি এই লিঙ্কটাকে নতুন একটা ট্যাবে ওপেন করতে চাই, অর্থাৎ দেখুন এখানে ক্লিক করলে ঠিক এই ট্যাবেই লোড হচ্ছে। আমরা ক্লিক করলাম, এই ট্যাবেই লোড হচ্ছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা, আমাদের ওয়েব পেজটা হারিয়ে যাচ্ছে। যদি আমরা চাই যে না এই ট্যাবে না, পাশে একটা ট্যাবে ওপেন হবে, তো আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা টার্গেট ব্ল্যাঙ্ক দেব। আমরা একটু এই পেজটা রিফ্রেশ দিয়ে নিই। এবারে দেখুন ক্লিক করলে আমাদের পাশের একটা ট্যাবে ফেসবুক ওপেন হয়েছে, কিন্তু এই পেজটা এখানেই রয়ে গিয়েছে। সো আমরা ট্যাগ অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে জানলাম। অ্যাঙ্কর ট্যাগের আরও অনেক ব্যবহার রয়েছে, যেটা আমরা পরবর্তীতে অবশ্যই দেখব। তার আগে আমরা আমাদের অন্যান্য ট্যাগগুলো দেখি। আইএমজি, ইমেজ ট্যাগ। আইএমজি ট্যাগ হচ্ছে ইমেজ নেয়ার জন্য। সো আপনারা বলতে পারেন আইএমজি ট্যাগটা ডবল এন্ডেড ট্যাগ হবে নাকি সিঙ্গেল এন্ডেড ট্যাগ হবে, কারণ ইমেজের মাধ্যমে তো আমরা ইমেজটাকে শো করব। সো ট্যাগটা এরকম হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু আসলে এরকম হবে না, কারণ আপনি HTML পেজে শুধুমাত্র কোনো টেক্সটই লিখতে পারেন, কোনো ছবি দিতে পারেন না, সর্বোচ্চ একটা ছবির সাথে লিঙ্ক করতে পারেন। সো লিঙ্ক করতে গেলে আপনাকে অবশ্যই অ্যাট্রিবিউটে লিখতে হবে। কিন্তু এখানে যেমন এখানে কোনো কন্টেন্ট দিলে সেটা শো করবে, কিন্তু ছবিটা তো কন্টেন্ট আকারে আপনি এখানে নিতে পারবেন না, অর্থাৎ কোনো ফাইল এই লেখার ভিতরে নেওয়া সম্ভব না। এই জন্য ইমেজ হচ্ছে সিঙ্গেল এন্ডেড ট্যাগ, অর্থাৎ সিঙ্গেল ট্যাগ। সো এখানে আমরা যদি অ্যাট্রিবিউটটা লিখি src, অর্থাৎ সোর্স লিখে আমাদের ছবিটা চিনিয়ে দিতে হবে। দেখুন আমাদের ছবি আছে ইমেজ ফোল্ডারের ভিতরে, এই যে ছবিটা আছে। তো আমাদের কি করতে হবে? ইমেজ ফোল্ডারটা চিনিয়ে দিতে হবে। এখন কি করে আমরা চেনাতে পারি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমরা যে ফাইলটা রান করব, আমাদের ফাইলটা হচ্ছে index.html। আমরা অ্যাড্রেসটা এখান থেকে হিসাব করব। যেমন মনে করেন আপনি খুলনাতে, অথবা ধরুন ঢাকার কথাই আমি বলি, ঢাকায় বসুন্ধরা সিটির ঠিক পাশেই আছেন, ঠিক যেমন index.html এর পাশে আছে on.jpg। তো আপনাকে যদি কেউ এসে জিজ্ঞেস করে আপনি বসুন্ধরা সিটিটা কোথায়, আপনি কি বলবেন? আপনি বলবেন এই যে, অর্থাৎ আপনার সাথেই রয়েছে, অর্থাৎ অন্য কোনো ডিরেকশন দিবেন না। ঠিক এরকম যদি আমরা এই on.jpg-টাকে চেনাতে যাই, তো কি করব? অর্থাৎ আমার এটা index.html, পাশেই রয়েছে on.jpg ফাইলটা। সো আমরা on.jpg লিখলেই আমাদের ইমেজটা চলে আসবে। দেখুন অলরেডি চলে এসেছে, তাই না? কিন্তু আমরা যদি ইমেজ ফোল্ডারের ভিতরে কোনো ফাইল চিনাতে যাই, তো কি বলবো? ইন্ডেক্সের সাপেক্ষে ইমেজ যেতে হবে, তারপরে তার ভেতরে যে ফাইল আছে সেটাই যেতে হবে। যেমন আপনি যদি সেই বসুন্ধরা সিটি থেকে কেউ বলে যে আমি মগবাজার যাব, তো কোন দিকে যেতে হবে? তো আপনি এরকম বলবেন যে প্রথমে সোজা যেয়ে তারপরে ডানে যান, ডানে একেবারে সোজা যেয়ে তারপরে অন্য কোনো দিকে যান, তারপরে আপনি মগবাজার পাবেন। এরকম অনেকটা অ্যাড্রেস দিতে হয়, তাই না? তো ঠিক একইভাবে আমি আমার ইন্ডেক্স ফাইলের সাপেক্ষে আমরা কোথায় যাব? প্রথমে ইমেজে যাব। তো আমরা কি করব? আমরা এটা একটা কপি করে নিই। প্রথমে আমরা যাব হচ্ছে ইমেজ ফোল্ডারে গেলাম। ইমেজ ফোল্ডারে যাওয়ার পরে কি হবে? তার ভেতরে ছবি আছে। ছবিটার নাম কি? ছবিটার নাম হচ্ছে
ইমেজের ভিতরে এইচডি ওয়ালপেপারস 1.jpg। দেখুন আপনাকে এখানে একটা হিন্টস দিয়ে দিয়েছে ব্র্যাকেটসে, ইমেজের ভিতরে এইচডি ওয়ালপেপার 1.jpg। আমাদের ছবিটা চলে আসলো। এবারে দেখি আমাদের ছবিটা নিচে চলে এসছে, কিন্তু ছবিটা অনেক বড় বিধায় আমরা ছবিটা পুরোপুরি দেখতে পাচ্ছি না, একটু ডানে বামে চেপে আছে। তো আমরা এই ছবিটার সাইজও কন্ট্রোল করতে পারি কি করে, আমরা দু একটা অ্যাট্রিবিউট শিখি। যেমন উইথ, তো এসআরসির পরে স্পেস দিয়ে উইথ উইথ দিয়ে আমরা এখানে 200 দিলাম। যখনই 200 দিলাম অর্থাৎ এটা 200 সাইজের হয়ে যাবে। দেখুন অনেক ছোট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমরা হাইটও দিতে পারি, অর্থাৎ হাইট কতটুকু হবে, হাইটও আমরা 200 দিলাম। 200 দেওয়ার ফলে কি হলো, দেখুন হাইটটাও 200 হলো, কিন্তু আসলে ছবিটা অ্যাকচুয়াল সাইজে নেই। অ্যাকচুয়াল সাইজে না থাকার কারণ কি, আমরা হাইট এবং উইথ দুটোই ফিক্স করে দিয়েছি, তখন ওই অনুযায়ী হচ্ছে। সো এই জন্য সবসময় ভালো হচ্ছে হাইট এবং উইথ দুটো সেট না করে যে কোনো একটা সেট করা, অর্থাৎ উইথ যখন সেট করলাম হাইটটা ও অটোমেটিক নিয়ে নিল। অথবা যদি আমরা হাইটটা সেট করি তো উইথটা দিব না। এতে কি হয়, রেশিওটা, ছবির রেশিওটা হাইট সেট করা থাকলে উইথটা ঠিক ওই হাইট অনুযায়ী বাড়ে, আবার উইথ সেট করা থাকলে হাইটটা উইথ অনুযায়ী বাড়ে। সো আমরা এখানে হাইট দিলাম, আর এটা এই ছবিটাতে আমরা উইথ দিই, দুটো দিয়ে রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে উইথ দিলাম, অথবা হ্যাঁ উইথটা একটু বাড়িয়ে দিই, আমরা উইথ এবং হাইট দিলাম। সো আমরা যদি আমি আবার একটা নিই, এবারে আমরা অন্য কোনো জায়গার ছবি, যেমন আমরা এখন অ্যাড্রেসটা ঠিক মতো দেখিনি। এবারে যদি এই এবিসি ফোল্ডারের ভিতরে হয় তো আমরা কি করে লিখব, অবশ্যই প্রথমে index.html এর সাপেক্ষে ফোল্ডারটার নাম হচ্ছে ইমেজেস ফোল্ডারের ভিতরে এবিসি এর ভিতরে 3.jpg। দেখুন আমাদের ইন্ডেক্স ফাইলের সাপেক্ষে আমরা প্রথমে ইমেজে যাব, তারপর এবিসিতে যাব, তারপর 3.jpg-তে গেলাম। এই যে আসলো। এবার আমরা একটু রিফ্রেশ করে দেখি, এই যে ছবিটা ডান পাশে চলে এসেছে। এখন একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের ছবিটা যদি বাই চান্স না থাকে, অর্থাৎ ইমেজেস, সাপোজ আমাদের ছবিটা 3.jpg আছে, আমাদের 4.jpg লিখলাম, তো সেই ক্ষেত্রে কি হবে দেখুন, ছবিটা পাবে না, একটা ব্রোকেন একটা ফ্রেম আসবে, কারণ ছবিটা পায়নি। তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আর একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, ALT, অর্থাৎ অল্টারনেটিভ। অর্থাৎ ছবি যখন না থাকে তখন অল্টারনেটিভ ভাবে কি পাবে, একটা টেক্সট পাবে। সেই টেক্সটটা আমরা এখানে লিখে দেব। ধরুন এটা লিখলাম যে বিজি ইমেজ। এখন দেখুন আমাদের আর ওই ভাঙা ফ্রেমটা আসবে না, বিজি ইমেজ লেখা আসবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে একটা ইমেজ ছিল, কিন্তু কোনো কারণে সেটা পাচ্ছে না। কিন্তু যদি ছবিটা পায় তখন কিন্তু ওই লেখাটা আর শো করবে না। দেখুন আমি আবার ছবির সোর্সটা ঠিক করে দিয়েছি, ছবিটা দেখা যাচ্ছে। ছবির সোর্সটা ঠিক করে দেওয়ার কারণে আমাদের এখানে এই অল্টারনেটিভ টেক্সটটা আর পেল না। সো আমরা সব সময় সোর্স, ইমেজের ক্ষেত্রে সোর্স এবং ALT অর্থাৎ অল্টারনেটিভ, এই দুটো জিনিস ইউজ করব। প্রয়োজনে অল্টারনেটিভের ভিতর আমরা কিছু লিখব না, কিন্তু তারপরেও অল্টারটা ইউজ করা ভালো। এবারে আমরা আরেকটু দেখি, যদি আমরা এমন করতে চাই যে একটা ছবিতে লিঙ্ক থাকবে, যেমন এখানে এ ট্যাগ আছে, এ ট্যাগের ভিতরে গুগল লেখা আছে, অর্থাৎ গুগল লেখার উপরে ক্লিক করলে গুগল লিঙ্কে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে গুগল লেখার উপরে ক্লিক করার দরকার নেই, আমরা কি করব, আমরা একটা ছবির উপরে ক্লিক করব। আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি, এর বদলে ছবি থাকবে, সেই ছবিতে ক্লিক করলে যাবে। তো কি করব, আমরা গুগল লেখার বদলে আমরা জাস্ট ছবিটা দেব, আর কিচ্ছুই না। যেমন এটাকেই আমরা দিই, এখানে যে কন্টেন্ট ছিল কন্টেন্টের বদলে ইমেজ ট্যাগটা দিলাম, IMG ট্যাগ। এখন দেখুন এই যে ইমেজ ট্যাগটা এসেছে, এটার উপরে মাউস নিলে কিন্তু কার্সর চেঞ্জ হচ্ছে। দেখুন মাউস পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এটা লিঙ্ক করা। এটাতে ক্লিক করলে এবার দেখুন লিঙ্কে চলে যাচ্ছে। তো
এভাবে করে একটা ট্যাগের ভিতরে, এখানে দেখুন এই ট্যাগের ভিতরে আইএমজি ট্যাগ নিয়ে আমরা কাজ করলাম, ঠিক এভাবে এক ট্যাগের ভিতরে বিভিন্ন ট্যাগ নেওয়া যায়, এভাবে নিয়ে নিয়ে কাজ করতে হয়। আমাদের আজকের ক্লাসের শেষ ট্যাগ স্প্যান, অর্থাৎ এই ট্যাগটা দিয়ে কি করা যায় সেটা আমরা একটু জানবো। স্প্যান ট্যাগটা হচ্ছে জিরো ট্যাগ বলা হয়, অথবা কোনো বৈশিষ্ট্য ছাড়া একটা ট্যাগ বলা হয়। যেমন আপনি যখন পি ট্যাগ নেন, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ নেন, তখন উপরে নিচে একটু মার্জিন নেয়। ইউএল যখন নেন তখন ভিতরে বিভিন্ন লিস্ট আইটেম দেখায় এবং ডট দিয়ে দেখায়। ওএল এর বৈশিষ্ট্য হচ্ছে লিস্ট আইটেমগুলোকে 1 2 3 4 দিয়ে দেখায়। কিন্তু আমাদের যদি কখনো এরকম একটা ট্যাগ নেওয়ার প্রয়োজন হয় যেটার নিজস্ব কোনো স্টাইল নেই, আমরা বাইরে থেকে কাস্টম স্টাইল দিতে পারবো ইন ফিউচার, তো সেই ক্ষেত্রে আমরা যে ট্যাগটা নেব সেই ট্যাগটার নাম হচ্ছে স্প্যান। স্প্যান ট্যাগ নিয়ে তার ভিতরে আমাদের যেটা করার দরকার সেটা করব, হয়তো লিখতে পারি অথবা ইমেজ দিতে পারি বা যে কোনো কিছু দিতে পারি। এই ট্যাগটার নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট লেখাটা চলে আসলো, কিন্তু এই ট্যাগটার নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই। এই ট্যাগটা এই জন্যই দেওয়া হয় যাতে এর কোনো নিজস্ব বৈশিষ্ট্য না থাকে, কিন্তু আমরা এখানে বিভিন্ন অ্যাট্রিবিউট সেট করে সেই অ্যাট্রিবিউটের মাধ্যমে এই ট্যাগের বিভিন্ন বৈশিষ্ট্য দিতে পারি। তো আজকের ক্লাসে আমাদের ট্যাগগুলো সম্পর্কে সব শিখলাম। ভিডিওর পরবর্তী আমাদের এই ভিডিওর পরবর্তী ভিডিওতে, অর্থাৎ পরবর্তী অংশে আমরা এই ইনলাইন সিএসএস কি এবং এই যে স্টাইলগুলো, এই যে বিভিন্ন ধরনের সিএসএস কোড, এই কোডগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখব। ধন্যবাদ।